পূজা আর রাজুর বিয়ে হয়েছিল। রাজু নিজের বড় দাদার সাথে থাকতো। পূজার জায়ের নাম নিশা ছিল। নিশা বড় হওয়ার কারণে ওর অহংকার ছিল। ও প্রায় পূজাকে দিয়ে সব কাজ করাতো। পূজা খুবই সহজ সরল মেয়ে ছিল। ও নিজের জাকে শাশুড়ি ভেবে তার সব কথা শুনতো। পূজা, আমি মন্দিরে যাচ্ছি, ঘরে সব কাজ করে নিও। আর আমি যখন ফেরত আসবো তখন কোনো কাজ যেন বাকি না থাকে। দিদি, তুমি নিশ্চিন্তে মন্দিরে যাও, আমি এখানকার সব কাজ করে নেব। জানি তুই কিরম কাজ করবি। মন্দির থেকে এসে আমাকেই সব কাজ করতে হবে। কাজ সব সময় উল্টোপাল্টা করে রাখিস। পূজা সব সময় নিশাকে অনেক কথা শোনাতো, কিন্তু নিশা ঘুরিয়ে কখনো তার উত্তর দেয়নি। কিন্তু যখন খাবার পরিবেশনের সময় আসতো তখন নিশাই খাবার পরিবেশন করত। এটা কি করছো? দিদি, আমি ওনার জন্য খাবার বাড়ছি। যা, তুই দেওরের হাত মুখ ধুইয়ে দে, আমি খাবার বাড়ছি। পূজা রাজুর হাত মুখ ধোয়ানোর জন্য চলে গেল। আরে, সাবান তো রান্নাঘরেই রয়েছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। তাড়াতাড়ি নিয়ে আসবে কিন্তু, খুব খিদে পেয়েছে। আর আমার হাতটাও খুব নোংরা, হাতটা ভালো করে ধুতে হবে। পূজা যখন রান্নাঘরের দিকে যাচ্ছিল তখন ওর নজর নিশার দিকে গেল। নিশা রাতের বেঁচে যাওয়া রুটি আর তরকারি রাজুর প্লেটে বেড়ে দিচ্ছিল। ও কিছু বলতে চেয়েও বলতে পারল না, আর সাবান নিয়ে ওখান থেকে চলে যায়। আরে, কি হলো তোমার? তুমি আবার কোথায় হারিয়ে গেলে? তুমি সাবান আনতে গেছিলে, ওখানে আবার বিছাতে কামড়ে দিল নাকি তোমায়? কিছু না, তুমি ভেতরে যাও। পূজা রাজুকে ভেতরে নিয়ে আসে। কিছুক্ষণ বাদে নিশা রাজুর জন্য খাবার নিয়ে আসে। পূজা খুব দুঃখের সাথে থালাটা ধরে রাজুর সামনে পরিবেশ করলো। আর যখনই রাজু রুটির একটা টুকরো মুখে তুলল তখনই পূজা ওর সামনে থেকে থালাটা উঠিয়ে নিল আর রাজুকে সব সত্যি কথা বলল। আমি তো আমার নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না যে বৌদি আমার সাথে এরকম করতে পারে। এইসব তোমার না কাজ করার ফল। তুমি কোনো কাজকর্ম করো না, তাই সবাই তোমাকে বাড়ির বোঝা ভাবে। তোমার নিজের কোনো কাজ করা উচিত। সত্যি পূজা, আজকালকার দিনে মানুষের কোনো গুরুত্বই নেই, শুধু টাকা পয়সারই গুরুত্ব আছে। আমি আজ থেকেই একটা না একটা কাজ খোঁজার চেষ্টা করব। রাজু কাজের খোঁজ করতে থাকে, কিন্তু ও কোনো কাজ পায় না। যখন ও ক্লান্ত হয়ে বাড়ি ফিরল তো পূজা ওকে বলল, তুমি যখন একবার পিৎজা বানিয়েছিলে তখন সেটা খুবই সুস্বাদু ছিল। তুমি তো একটা পিৎজার দোকান খুলতে পারো। আজকাল সবাই পিৎজা খুব পছন্দ করে, তোমার কাজও খুব ভালো চলবে। সেসব তো ঠিক আছে, কিন্তু আমার কাছে পিৎজা বানানোর জন্য তো মেশিনও নেই, আর ওটা খুবই দামি। আমার কাছে এত টাকা নেই যে আমি ওটা একটা কিনে নিতে পারবো। আমার বাপের বাড়িতে একটা পিৎজা বানানোর মেশিন এমনিই পড়ে আছে, তাহলে আমি ওটা নিয়ে আসি আর তুমি তার উপরে কাজ করা শুরু করে দাও। পূজা নিজের বাড়ি থেকে ওই মেশিন তো নিয়ে আসে, কিন্তু রাজুর বানানোর ওই পিৎজা মার্কেটে খুব একটা চলল না, কারণ পিৎজার আরো অনেক দোকান ছিল। ও উদাস হয়ে যখন ঘরের দিকে যাচ্ছিল ও তখন সামনে কারোর অ্যাক্সিডেন্ট হতে দেখলো। আরে, এই গাড়িটা তো ওই ফুচকাওয়ালাটাকে উড়িয়ে দেবে, এত জোরে গাড়িটা ওর দিকে যাচ্ছে। রাজু ওই গাড়ি থেকে অনেক আগে দৌড়ে ওই ভেলপুরিওয়ালাকে বাঁচিয়ে নিল। তুমি আমার প্রাণ বাঁচিয়ে আমার উপর অনেক বড় উপকার করলে। যদি তোমার কিছু হতো তাহলে? এমনিতেই আমার পরিবারের আমার প্রাণ নিয়ে কিছু এসে যায় না, যদি কিছু হয়েও যেত কোনো ক্ষতি হতো না কারুর। তুমি এভাবে কেন বলছো? তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার মন খারাপ। রবির বারবার জিজ্ঞেস করার পর রাজু সব কথা বলে দিল, আর রবি ওকে একটা পুটলি দিল। এটা আবার কি? আমার কাছে সেরকম কিছু নেই, আমিও তোমার মতনই একজন সাধারণ মানুষ। তুমি এই ফুচকাগুলো নিয়ে যাও আর তোমার পিৎজার ভেতরে ঢুকিয়ে দিও। পিৎজার মধ্যে কেউ আবার ফুচকা ঢোকায় নাকি? তোমাকে যেমনটা বললাম তুমি শুধু তেমনটা করো না। রাজু ওই পুটলি নিয়ে যায় আর সেটা পিৎজার ওপরে দিয়ে দেয়। পিৎজার থেকে এত সুগন্ধ আসছিল যে দোকানে অনেক গ্রাহক চলে আসে, আর সবাই ওর ভেলপুরিওয়ালা পিৎজা খেতে চায়। আজ অব্দি আমরা অনেক রকমের পিৎজা খেয়েছি, কিন্তু এই ফুচকা পিৎজা তো আমরা জীবনে প্রথমবার খাচ্ছি। তুমি কি বলো? হ্যাঁ, এই ফুচকা পিৎজার ব্যাপারে একটু আলাদা। এর সামনে তো সমস্ত পিৎজা ফেল হয়ে যাবে। আর আমার জন্য 3টে পিৎজা প্যাকিং করে দাও। রবির দেয়া ভেলপুরি থেকে বানানো পিৎজা নিজে নিজেই সাইজে বেড়ে যায়। ও একটা পিৎজায় ভেলপুরি দিয়ে দেয় আর সেখান থেকে আরো অনেক পিৎজা তৈরি হয়ে যায়। এ তো দেখছি সত্যিই একটা জাদু ফুচকা পিৎজা।
আমি তো মনে করলাম মস্করা করছে, যে ওই লোকটা আমাকে আবার কি দিল। এখন তো দেখছি সবাই এই ফুচকা পিৎজাটা ডিমান্ড করছে, আর আমার ব্যবসাও বেশ ভালোই চলছে। রাজু ধীরে ধীরে বড় লোক হয়ে যায়। একবার যখন রাজু আর পূজা কথা বলছিল, তখন নিশা সব শুনে নেয়। পূজা, তুমি যদি আমাকে সঠিক সময়ে কাজ করার জন্য না পাঠাতে, আর ওই জাদু ফুচকাটা যদি আমি না পেতাম, তাহলে আজকে আমার পরিস্থিতি অন্যরকম হতো। প্রত্যেক মেয়ের এটাই স্বপ্ন হয় যে তার স্বামী যেন নিজের পায়ে দাঁড়িয়ে থাকে, কারোর আগে যেন ভিক্ষা না করে। তাই আমিও সেটাই করেছি। আচ্ছা, তাহলে এই ব্যাপার, এদের কাছে জাদুর ভেলপুরি পিৎজা আছে, যার জন্যই এরা এত বড় লোক হয়ে যাচ্ছে। আমাকে ওই ভেলপুরি চুরি করতে হবে, আমি ওদের বড় লোক হতে দেখতে পারবো না। যখন রাজু আর পূজা শুয়ে পড়ে, তখন নিশা রাতের অন্ধকারে ওই জাদু ভেলপুরি পিৎজা চুরি করার জন্য ওদের ঘরে আসে আর ওই পিৎজাকে খুঁজে বের করে। এবার ওদের শেষ হতে কেউ বাঁচাতে পারবে না। এখন এই জাদুই ভেলপুরি পিৎজা আমার হাতে চলে এসেছে। ও যখনই ওই জাদুই ভেলপুরি পিৎজাকে হাত দেয়, তখন ওটা বিশাল আকার ধারণ করে আর নিশাকে জড়িয়ে ফেলে আর ওকে জোরে চেপে ধরে। আরে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমায় হাতও লাগাবো না, আমি লোভে পড়ে তোমায় চুরি করতে এসেছিলাম। আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। নিশা যেন তেন প্রকারে ওই জাদুই ভেলপুরি পিৎজা থেকে প্রাণ বাঁচিয়ে চলে যায়। আর এদিকে রাজু আর পূজা জাদুই ভেলপুরি পিৎজা দিয়ে মানুষকে ফ্রিতে পিৎজা খাওয়ায়, মানুষের সাহায্য করে। ওরা অনেক গরিব আর অসহায় মানুষদের জন্য হসপিটাল আর আশ্রম খোলে। এই গল্প এক শ্রমিকের। জগন শেঠলাল চন্দ্রের জমিতে কাজ করত। শেঠলাল চন্দ্রের জমি গ্রামের সব থেকে বড় জমি ছিল, আর ওখানে অনেক শ্রমিক কাজ করত। আর দিনের শেষে শেঠলাল চন্দ্র ওর শ্রমিকদের পারিশ্রমিক দিত। এমনিতে শেঠলাল চন্দ্র তো খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু উনি জমি দেখাশোনার জন্য কালিয়াকে রেখেছিলেন। আরে ও কমলা, কখন থেকে দেখছি বসে আছো? আরে অত আরাম করলে কিন্তু টাকা পাবে না, বুঝলে? আরে ভাই, আমার শরীর খারাপ। ও সব আমি জানি না, কাজে এসেছো তো কাজই করো। কালিয়া মাঝে মাঝে শ্রমিকদের কথা শোনাতো। একদিন জগন যখন ওর হাসুয়া দিয়ে ধান কাটছিল, তখন অন্য মনস্ক হতে হাসুয়াতে ওর হাত কেটে যায়। সব শ্রমিকরা ওর দিকে দৌড়ে আসে। এক মহিলা ওকে মলম লাগিয়ে দেয়। তারপর সব শ্রমিক কাজ করতে লাগে। কিছুক্ষণ পরে কালিয়া এলো। আরে জগন, কেন বসে আছো তুমি? ভাই, ওর হাতে চোট লেগেছে, কাঁচিতে কেটে গেছে। কাজ তো মন দিয়ে করবে না, আর পারিশ্রমিকও পুরোটাই চায়। আবার এনাদের ওষুধ কেনার টাকাও দাও। একদিন তো শেঠকে ভিখারি বানিয়ে ছাড়বে এরা। এইসব কথা শুনে জগনের খুব রাগ হলো, আর ও কাউকে কিছু না বলে বাড়ি চলে এলো। বাড়ি পৌঁছে জগন ওর বউকে সব কথা বলল। বেচারি চোট দেখে কাঁদতে থাকলো। আরে পাগলি, তুমি কেন কাঁদছো? এই চোট কয়েকদিনই ঠিক হয়ে যাবে। এটা তো ঠিক হয়ে যাবে, কিন্তু ওঠার কি হবে? কালিয়া যে তোমাকে সব সময় কথা শোনাতে থাকে। ওর কি? ওর তো ওটাই স্বভাব। আমি কি বলছি, তুমি কি এই কাজটা ছেড়ে দিতে পারো না? দিন মজুরি করবো না, তাহলে করবোটাই বাকি। আমরা মুরগি কিনে ডিম বিক্রি করতে পারি। আর মুরগির জন্য টাকা কোথা থেকে আসবে? আমি আর কি করব বলো? বাপ ঠাকুরদাও তো আমার জন্য তেমন কিছু খাজানা ছেড়ে যায়নি না। মালা ওর হাত থেকে বালা আর কানের দুল খুলে দিল। গয়না শুধু শোভা বাড়ানোর জন্য নয়, অসময় কাজে প্রয়োজন আসে তাই জন্য। না না, এটা আমি নিতে পারবো না। মালা অনেক জোর করার পর জগন নিতে বাধ্য হয়। তারপর ওরা দুজনে একসাথে বাজারে যায় আর একটা সোনার দোকানে গিয়ে গয়নাগুলো বন্ধক দেয়, আর ওরা 2000 টাকা পায়। তারপর এক মুরগির দোকানে গেল। ভাই, একটা মুরগির দাম কত? এমনিতে একটা মুরগি 100 টাকা দাম।
আপনি যদি 10টা নেন তাহলে একটা ফ্রিতে দিয়ে দিতে পারি। আরে বাহ! জগন দোকানদারকে 1000 টাকা দিল, আর দোকানদার জগনকে একটা বড় ঝুড়িতে 10টা মুরগি আর একটা মোরগ ভরে দিল। তারপর মালা আর জগন বাড়ি এলো আর বাঁশের টুকরো দিয়ে মুরগিদের জন্য একটা ঘর বানালো। মুরগির ভেতরে খেলা করতে দেখে মালা আর জগন খুব খুশি ছিল। পরের দিন মালা মুরগির সব ডিমগুলো এক জায়গাতে করলো, আর জগন ওই ডিমগুলো বাজারে এক দোকানদারের কাছে নিয়ে গেল, আর ওকে 10টা ডিমে 30 টাকা পেত। এটা ওদের প্রতিদিনের কাজ ছিল। 1 মাস কেটে গেল, আর জগন ওর 1 মাসের লাভের টাকা গুনতে লাগলো। একদিনের 30 টাকা আর মাসে 900 টাকা হয়। আর তুমি মজুরি পেতে 500 টাকা। আমি ভাবছিলাম কিছু টাকা সোনার দোকানে দিয়ে আসি। না না, যে টাকাটা বেশি আছে ওটা দিয়ে আরো মুরগি কিনে নিয়ে আসবো, আরো বেশি লাভ হবে আমাদের। জগন মালার কথা শুনে নিল, আর ও দোকান থেকে 5টা মুরগি কিনে নিয়ে এলো। এবার ওরা রোজ 15টা করে ডিম পেত। এই সব দেখে মালা খুব খুশি হলো। পরের মাস যখন জগন হিসাব করতে বসলো তো একদিনে 45 টাকা আর মাসে 1350 টাকা। আরে বাপরে! জগন অঙ্ক বুঝে গেল। আর পরের 3 মাস ধরে জগন 10টা করে মুরগি কিনতে থাকে। সব মিলিয়ে জগনের কাছে 50টা মুরগি ছিল। এবার থেকেও রোজ 150 টাকা করে পেত, আর এটা দেখে ও খুব খুশি ছিল। আর এবার যখন ও হিসাব করলো, সারা মাসে 4500 টাকা লাভ হলো। দেখলে আমি বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এবার চলো, কতদিন আমার হাত খালি থাকবে। দুজন সোনার দোকানে গেল। 2000 টাকা আসল নিয়ে সুদ সহ 2250 টাকা হয়েছে। এই নিন। জগন টাকা দিল আর গহনা ফিরিয়ে নিল। ওখানে জগন একটা নাকের নথ দেখতে পেল। ওই নথটির দাম কত? বেশি নয়, শুধু 450 টাকা। ওটাও দিয়ে দিন। মালা নতুন নথটি পরে নিল আর খুব খুশি ছিল। এরপরে জগন ওর ডিমের ব্যবসা চালু রাখলো, আর 1 বছর ওর লাভ 30,000 টাকা হয়ে গেল। এখনো নিজের পোল্ট্রি ফার্ম আছে। ফার্মে কাজ করার জন্য চাকর বাকর ছিল, আর ওর ছোট্ট বাড়িটি আজ একটা বড় বাড়িতে পরিবর্তন হয়ে গেছে। জগন আর মালা নিজেদের জীবনে খুব খুশি ছিল। 1 বছর আগে জগন একটা শ্রমিক ছিল, আর আজ ও একটা পোল্ট্রি ফার্মের মালিক। মালা যদি জেদ না করত তাহলে জগন আজ শ্রমিকই থাকতো। এই জন্য বাচ্চারা, সফলতার জন্য একটা সময় দরকার হয়, যেটা জগন পেল, আর 1 বছরেও সফল হয়ে গেল। একটা গ্রামে শম্ভু নামের একজন ব্যবসায়ী থাকত। শম্ভুর কাছে 40টা মুরগি ছিল, যাদের ও খুব ভালো করে দেখাশুনো করত। শম্ভু রোজ মুরগির ডিমগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে গোটা গ্রামে ঘুরে ঘুরে সেগুলো বিক্রি করত। সেটা থেকে ও আয় করত। শম্ভুর পরিবার ছোট পরিবার, সুখী পরিবার। ওর বউ জয়া আর ছেলে রাজু দুজনেই শম্ভুর মুরগি পালনে সাহায্য করত। একদিন শম্ভু আর রাজু দুজনেই মুরগিকে খেতে দিচ্ছিল। তখনই জয়া কাঁদতে কাঁদতে এলো। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমার বাপের বাড়ি থেকে খবর এসেছে, মায়ের শরীর ভীষণ খারাপ। আরে, আমাদের যাওয়া উচিত, কিন্তু এই মুরগিগুলোর কে দেখাশোনা করবে? বাবা, মুরগিগুলোর দেখাশোনা আমি করব। তোমরা দুজন যাও আর দিদিমাকে দেখে এসো। কিন্তু বাবা, তুমি একা থাকবে কি করে? বাবা, এখন আমি বড় হয়ে গেছি, এখন আমি আমার নিজের খেয়াল রাখতে পারি, আর এই মুরগিগুলোরও। রাজু সামলে নেবে, তুমি আমার সাথে চলো। ঠিক আছে। বউয়ের কথা মতো
শম্ভু মুরগিগুলোকে রাজুর দায়িত্বে রেখে নিজের শ্বশুর বাড়ির দিকে রওনা দিল। কিন্তু শম্ভুর রাজুর ব্যাপারে চিন্তা হচ্ছিল, আর ওদিকে রাজু নিশ্চিন্তে মুরগির ডিম সংগ্রহ করছিল। কিছুক্ষণ পরে অনেক ডিম সংগ্রহ করতে পেরে রাজু ভীষণই খুশি হলো। আমি একসাথে অনেকগুলো ডিম জমা করেছি, এবার গিয়ে এগুলোকে বিক্রি করি। রাজু ডিম বিক্রি করবে বলে ও একটা পাত্রে ডিম নিয়ে বেরিয়ে পড়ল। কিছু দূর যাওয়ার পর ও ওর প্রথম খরিদ্দার প্রতিবেশী কাকিমার সঙ্গে দেখা হলো। কি হলো রাজু, আজকে তুমি? শম্ভু দাদা কোথায়? বাবা মায়ের সাথে মামার বাড়ি গেছে, আমার দিদিমার শরীর খারাপ। আচ্ছা ঠিক আছে। উনি রাজুর থেকে 4টে ডিম নিল আর ওকে 4টে সিকি দিল, যেটা দেখে রাজু ভীষণ খুশি হলো আর ভাবতে লাগলো, একটা ডিমে একটা সিকি, মানে 40টা ডিমে 40 সিকি। তারপরে আর কি, রাজুর কল্পনা আকাশে ডানা মেলে দিল। ও যেতে যেতে ভাবতে লাগলো, আমি এই চারানাগুলো নিয়ে মেলাতে যাব, ওখানে গিয়ে আমি নাগরদোলা চড়বো, তারপর আমি বাদর খেলা দেখবো, তারপর ফুচকা খাবো, তারপর গোলাপ জাম, তারপর খেলনার দোকান থেকে বড় গাড়ি কিনবো, তারপরে গাড়িটাকে গ্রামের বাচ্চাদের কাছে দেখাবো, যারা আমার এই নতুন গাড়িটাকে দেখে হিংসেই চলে যাবে। এবারও দ্বিতীয় খরিদ্দার পেয়ে গেল আর ও আরো 5টা সিকি আয় করলো। এবার রাজুর আর মাটিতে পা পড়ছিল না, ওর কল্পনার কোনো সীমা ছিল না। চলো, 9টা ডিম বিক্রি হলো, এখনো 31টা ডিম আরো পড়ে আছে, আর মাত্র 2-3 ঘন্টাতেই আমি মেলাতে পৌঁছে যাব। রাজু জেগে জেগে স্বপ্ন দেখছিল, আর তখনই ওর পা একটা পাথরে হোঁচট খেলো আর ও পড়ে গেল। সব ডিম ভেঙে গেল, আর তারই সাথে রাজুর সব স্বপ্ন ভেঙে গেল। সেই জন্যই তো বলে, যতক্ষণ না গন্তব্যে পৌঁছবে ততক্ষণ থামতে নেই, মানে জেগে জেগে স্বপ্ন দেখো না। খটমলপুরের একটা গ্রামে মহেশ তার বউ রূপার সাথে থাকত। এমনিতে তো মহেশ একটা পড়াশোনা জানা লোক ছিল, কিন্তু গ্রামে বেরোজগারির কারণে ও কোথাও কোনো চাকরিই পাচ্ছিল না। সেই কারণে মহেশ আর রূপা গ্রামে একটা ফুচকার স্টল খুলে দেয়। পুরো গ্রামের লোকেরা ওই স্টলে খুব হাসি মনে আসতো। খটমলপুর গ্রাম শহরের কাছেই ছিল, তাই গ্রামের লোকেরা শহরের পিৎজা আর বার্গার বেশি পছন্দ করত। সেই কারণে ফুচকার বিক্রি কম হতে শুরু করে, আর মহেশ আর রূপা খুব অস্থির হয়ে ভাবতে শুরু করে। দেখলে রূপা, আজকেও আমাদের দোকান থেকে কেউ কিচ্ছু কিনলো না গো। মাঝে মাঝে আমার খুব ভয় করে যে আমরা আবার না খেতে পেয়ে মারা না যাই। এতে ভয়ের কোনো ব্যাপার নেই গো, যদি আজকে ভালো রোজগার হচ্ছে তাহলে কালকে একটু ক্ষতিও হতে পারে না, এটা তো নিয়মই, তাই না? আচ্ছা, আমরাও যদি শহরের মতো পিৎজা বার্গার বিক্রি করা শুরু করি, এতে তো আমাদের লাভও বেশি হবে, আর আমরা নতুন কিছু করতেও পারবো। মহেশ যখন রূপাকে অন্য ব্যবসার কথা বলে, তখন রূপা রাগের চোটে বলে, আমাদেরকে আর কিছু করা উচিত না গো, আগেই তুমি দুধের ব্যবসা করেছিলে না, আর তাতে খুব ক্ষতি হয়, আমরা অনেক বছর পর্যন্ত ঋণ চোকালাম, আর এখন কোনো তামাশা আমি চাই না গো। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। দেখো, কাস্টমার এসেছে, তুমি ওদেরকে ফুচকা খাওয়াও, আমি অন্য জিনিসগুলো কিনে নিয়ে আসি। গ্রাম শহরের কাছে হওয়ার কারণে গ্রামের লোকেরা শহরে গিয়ে নিজের ইচ্ছে মতো জিনিস খেয়ে চলে আসতো। এর কারণে মহেশের দোকানে কেউই আসতো না। দেখলে রূপা, আমি তোমাকে বলেছিলাম না, আমাদের অন্য কিছু করতে হবে। দেখো, এখন আমাদের ফুচকা কেউ খাচ্ছেই না। এর কোনো উপায় আমাদেরকে ভাবতেই হবে। চলো, আজ গ্রাহকই নেই, আমরা আজকে বাড়িই চলে যাই। মহেশ আর রূপা দোকান বন্ধ করে বাড়িই যাচ্ছিল যে বাজারে ওরা একটা পিৎজার দোকান দেখে। দোকানে কেউ ছিল না, এটা দেখে ওরা দুজন পিৎজার দোকানে যায়। পিৎজার দোকানে দীপক আর তার বউ নীলম দোকান না চলার কারণে মন খারাপ করে দাঁড়িয়েছিলেন। এটা দেখে মহেশ দীপককে বলে, কি হয়েছে দীপক দাদা, তুমি একা? আরে মহেশ বাবু, এসো এসো। কেমন চলছে তোমার ফুচকার দোকান? আমার অবস্থা খুবই খারাপ, সকাল থেকে মাছই তাড়াচ্ছি। আরে দাদা,
আমাদের দোকানে তো চলছে না, সেই জন্যই দোকানটা বন্ধ করে বাড়ি ফিরছি। মহেশ আর রূপা দীপকের সাথে কথাবার্তা বলে নিজের বাড়ি চলে আসে। দীপকের পিৎজার দোকানের অবস্থা দেখে মহেশ আরো অস্থির হয়ে পড়ে। দেখলে তুমি গিন্নি, কিছুই তো বিক্রি হচ্ছে না, না পিৎজা না ফুচকা। এখন আমরা কি করি বলো তো? কি করে সংসার চালাবো আমরা? আমার কাছে একটা উপায় আছে। তুমি গিয়ে দীপকের দোকান থেকে পিৎজা কিনে নিয়ে এসো। আমাদের কাছে অনেকগুলো ফুচকার জিনিসপত্র পড়ে আছে, ওদের থেকে সস্তায় কিনে আমরা পিৎজা ফুচকা বানিয়ে বিক্রি করব। এটা নিশ্চয়ই গ্রামে কেউ আগে খায়নি। পিৎজা ফুচকা? সেটা কি করে হবে? পিৎজা ফুচকা গো, আমরা নিজের ফুচকায় পিৎজার ফ্লেভার আর তার মশলা দিয়ে বিক্রি করব। তুমি দেখো গো, আমাদের দোকান নিশ্চয়ই চলবে। চলতেই হবে। তুমি তোমার মায়ের বাড়ি গেছো, কতদিন হয়ে গেছে তাই না? মহেশ রূপার কথা শুনে দীপকের দোকান থেকে গিয়ে সমস্ত পিৎজা আর তার জিনিসপত্র কিনে নিয়ে আসে, আর রূপার কথা অনুযায়ী পিৎজা ফুচকা বানানোর প্রস্তুতি শুরু করে দেয়। দেখতে দেখতেই বিকেল হয়ে যায় আর ওরা পিৎজা ফুচকা বানিয়ে রেডি করে দেয়। পিৎজা ফুচকার সৌন্দর্য দেখে ওরা দুজনই খুব খুশি হয়। এই দেখো না, কি সুন্দর লাগছে এটা। আমি একটা খেয়েও দেখলাম, এত সুস্বাদু খাবার আমি এর আগে কখনো খাইনি। শোনো গিন্নি, আমাদের জীবন পাল্টাতে চলেছে। আরে শান্ত হও বাবা, দেখো গ্রাহকদের আসার সময়ও হয়ে গেছে। ব্যাস, সবকিছু যেন ভালো হয়। সেই সময় মহেশের দোকানে একজন বয়স্ক লোক আর ওনার ছেলে আসে, যারা পিৎজা ফুচকা খেলো আর বলল, আরে এত সুস্বাদু ফুচকা আমাদের গ্রামে, খেতে তো অসাধারণ। আচ্ছা, আমাকে আরো কয়েকটা প্যাক করে দাও তো, এগুলো আমি আমার বাড়ির সবাইকে খাওয়াবো গিয়ে। আর কি ছিল, মহেশের পিৎজা ফুচকা খুব ভালোভাবে চলতে শুরু করলো। রূপা আর মহেশের যেন লটারি লেগে গেছিল। পুরো গ্রামে পিৎজা ফুচকার প্রশংসা শুরু হয়ে যায়। মহেশ বড় একটা পিৎজা ফুচকার দোকানও খুলে দেয়। কিন্তু এই সমস্ত কথা দীপক আর তার স্ত্রী সহ্য করতে পারছিল না। এটা দেখে নীলম দীপককে বলে, দেখেছো তুমি আমাদের ব্যবসা কিভাবে ওরা খারাপ করে দিল? আমাদের কাছে এসে আমাদের থেকে পিৎজার জিনিস কিনে আমাদের পিঠের পেছনে চাকু ঢোকালো। আরে আমাদের পিঠে ছুরি মারেনি ওরা, ওরা পরিশ্রম করেছে। সেই জন্যই তোরা আজকে আমাদের থেকে বেশি খুশি রয়েছে। আর আমাদের দোকানে তো মোটামুটি চলছে, দিন পার হয়ে যাবে, এটুকুই যথেষ্ট। তুমি তো আমার শোনোই না। আমি বলছি না আমাদের নিজের ব্যবসা বাড়াতেই হবে। আমরাও পিৎজা ফুচকা বানিয়ে বিক্রি করব, মহেশ আর রূপার মতোই। তাতে আমাদের কাছেও কিছু টাকা পয়সা আসবে আর আমরাও বড় একটা দোকান খুলব। নীলমের জেদের কারণে দীপককে পিৎজা ফুচকার দোকান খুলতেই হলো। আর মহেশের দোকানের ঠিক সামনেই দীপক আর নীলম নিজের পিৎজা ফুচকার দোকান শুরু করে দেয়। এই কথাটা যখন মহেশ আর রূপা জানতে পারে, তখন ওরা এই ব্যাপারে মোটেই অস্থির হলেন না। বরং মহেশ দীপকের দোকান দেখে রূপাকে বলে, দীপক দাদা দোকানটা খুলেছে, ওনারও পিৎজা ফুচকার এই দোকানটা ভালোই লেগেছে। ভালো খবর, ওনার কাছ থেকে আমরা এটা শিখেছি। চলো, ভালোই হলো। ভগবান করুক ওনারও দোকান ভালো চলুক আর উন্নতি হোক। কিন্তু এরকমটা হলো না। দীপক আর নীলমের দোকান বন্ধ হয়ে যায়। গ্রাহক না আসার কারণে ওরা দুজন সারাদিন একাই দাঁড়িয়ে থাকতো। দীপক আর নীলমকে অস্থির দেখে রূপা মহেশকে বলে, শোনো না, আমাদেরকে দীপক আর নীলমে সাহায্য করা উচিত। গত অনেক দিন ধরে ওদের কাছে কোনো গ্রাহকই আসছে না। আমাদেরকে ওদেরকে এই প্রবলেম থেকে বার করা উচিত। আচ্ছা, আমরা বরং ওনাদেরকে আমাদের দোকানটা সামলাতে বলি। ঈশ্বরের কৃপায় আমাদের দোকানটা ভালোই চলছে আর উন্নতিও করছে। ওনাদেরকে আমাদের দোকানে কাজ করতে বলি, আর আমরা আর একটা দোকান খুলি, কি বলো? যেখানে আমরা পিৎজা ফুচকা বিক্রি করব। কিন্তু এই কথাটা ওরা স্বীকার করবেন কি? চলো গিয়ে জিজ্ঞাসা করি। মহেশ আর রূপা দুজনেই দীপকের দোকানে গিয়ে ওদেরকে অস্থির দেখে নিজের সমস্ত কথা বলে। আর দীপক আর নীলম ওদের কাছে ওদের জবাব জিজ্ঞাসা করেন। আমি আর নীলিমা এতে রাজি আছি। আপনাদের সাথে আমরা অবশ্যই জুড়তে চাই। আপনারা আমাদের বিপদের সময় এত সাহায্য করেছেন, এই উপকার আমরা কখনো ভুলব না। ধন্যবাদ রূপা আর মহেশ বাবু, আমরা আপনার দোকান খুব ভালো করে চালাবো।
ঠিক সেরকমই হলো। মহেশ আর রূপা নতুন দোকান খুলে ওখানে পিৎজা ফুচকার ব্যবসা শুরু করে নতুন জায়গায়। আর দীপক আর নীলমকে নিজের পুরনো দোকান চালানোর জন্য দিয়ে দেয়। দুজন পরিবারই উন্নতি করে হাসি খুশি জীবন কাটায়।